এই জুলাই সনদটা হলো সেই আইন, প্রথম ধাপ বলবো। আইন পরিবর্তন না করা হয়েছে, ব্রিটিশ যখন শাসন করতো তখন চিন্তা করতো আমি ইংল্যান্ডের লোক, এখানে ঠিকঠাক মতো কাজ না করলে অসুবিধা হতে পারে, তো আমরা তো সাহায্য মনে করেন তাদের সাহায্য করতো আমরাই, সুতরাং ব্রিটিশ চিন্তা আমরা করে কাজ করতো। যখন এই একই আইন ছিল, এই জন্য শুরু হয়েছে আমাদের মনে করেন 1 মাসের অধিক রিমান্ড, নখ তুলে ফেলা, মেরে ফেলা, এগুলো তো একই আইনের আওতায়। আইন তো পরিবর্তন করিনি আমরা, বিচার ব্যবস্থাকে এখন সংস্কার করি নাই, ন্যায় বিচার পাই না। রাষ্ট্র আমার কি দেয়? একটা বিচার চাই, আর এই বিচার প্রক্রিয়ার মধ্যে পুলিশ জড়িত, আমরা ভালো পুলিশ বানাতে পারি। আমি আমার এখানে একটু আপনার সাথে একমত হয়ে দ্বিমত করি। আইন আছে, আইন তো গুম ছিল। ব্যাপারটা হলো কি, একটা সরকার এখন যদি ফেসিস্ট হয়, একটা সরকার যদি নিপীড়ক হয়, আর তাকে যদি সাপোর্টিং সোসাইটিতে মাস্টার থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে তারা যদি ওই সরকারকে সাপোর্ট করে, তখন হি ক্যান ডু এনিথিং। না সেটা কেন করবে সাপোর্টটা? আমাদের সমস্যা হয়েছে আমরা তো যেইভাবে বড় হয়েছি, জি সেখান থেকে আমরা চেপে গেছি, সেখানে আমরা চেপে গেছি। আমরা রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গটা না হইতে 11 সালে ভারতবর্ষ বাঙালিরা শাসন করতো, এর জন্য দায়ী রবীন্দ্রনাথ। আপনি বলেন 52 মারা গেছে পলাশ ভাই 6 জন, পুলিশ থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব বাঙালি। আমাদের দেশে কায়দা মারা গেছে 48 সালে। এই 52কে কেন্দ্র করে যতটা শহীদ মিনার হয়েছে, 24 নিয়ে কি হয়েছে বলেন আমারে? দোষকার সরকারকে আপন করে নিতে পারে নাই, যার জন্য আজকে আমরা বিপদে। আমি একটা ভালো গান আসে ভাই, একটু শেষ করি, একটা ভালো গান হয় নাই, একটা নাটক হয় নাই, একটা ছবি হয় নাই, নজর তো ওদিকে নাই। নজর হলো এই জুলাই সনদ ভাই, জুলাই সনদ আপনার শক্তি খর্ব করে দিছে। জুলাই সনদ আপনাকে বৈষম্য দূর করে দিছে, আপনি সেটা হইতে চান না। আপনি এত ক্ষমতা এনজয় করতেন, সেটা কমে গেলে কষ্ট লাগবে। 5 আগস্টের পরে রাজনৈতিক মাঠ যেমন, তেমন প্রশাসনিক মাঠ, তেমন অর্থনৈতিক মাঠ, গণিমতের মাল পাইছে। রাজনীতিকরা একদিকে লুটপাট করছে, অন্যরা একদিকে করছে, যার যার আখের, কেউ রাজনৈতিক ভাবে এক্সপ্লয়েট করা শুরু করছে এই সময়টা, কেউ আর্থিক ভাবে এক্সপ্লয়েট করেছে। এটি হলো বাস্তবতা। আমি আপনার কাছে আসছি, যেটা বলছেন, তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে সবাই পালন করছে শুধুমাত্র, কিন্তু ধারণ তেমন ভাবে কি করছে? আপনি যেভাবে 52 ধারণ করেন সেভাবে 24 ধারণ করতে পারতেছেন? আমরা কতটা নির্লজ্জ! কিভাবে আমরা আপনি বলেন তো, পাকিস্তান আমাদের এরকম টর্চার করছে বলতে পারবেন না, বা ব্রিটিশ করছে, যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, তারপর তারা তো বিদেশি, তারা করতেই পারে, নিজ দেশের লোকে আপনি কাজটা করছেন, এই লজ্জা কার? আপনি দেখেন আমল নামা শেখ মুজিবুর রহমানের কি করছেন, উনি 30,000 মুক্তিযোদ্ধা মারছেন। এখন আমরা বাঙালির থেকে শিখবো। আপনি বলছেন 1905 সালের বঙ্গ বা 1917 সালে গিয়ে যেটি হচ্ছে, সেখান থেকে আমাদের আমরা তো সব, এরপর 47 আসলো, এরপর 71 আসলো, এরপর তো আমরা 54 আসলো, 59 আসলো। আপনি তো 15 আগস্ট কিন্তু আপন করেন নাই ভাই, 15 আগস্ট কিন্তু আপন করেন নাই। 15 আগস্ট করছে বলে আজকে আপনি এই জায়গায় আইছেন। 15 আগস্ট করছে বলে হাসিনা আইছে, খালেদা আইছে, শহীদ জিয়া আইছে। আপনি তো কোনোটাই আপন করেন নাই। আপনি শহীদ জিয়াকে বানাই দিলেন রাজাকার, গুপ্তচর, তার খেতাব নিয়ে নিছেন, তার বাসা বালুর ট্রাক। কোন নেতা তো জান নাই, এত নেতা বিএনপির। এই সকল ফেইলিউরের কারণে 24 আসলো। এখন সেই 24-এর এই বর্তমান কেন হলো? এই জন্য আমাদের কথা হলো কি, আমরা মূল্যবোধ জায়গাতে সরে গেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আবারও 26 না আমরা অতি সহজেই 6 মাসের ব্যাপার। আমি তো ডক্টর ইউনূসের ফেলিউর, উনি করতে পারেন না। উনি উচিত ছিল ওয়াকারকে সাথে নিয়ে যাওয়া, ওয়াকারও বিপ্লবের অংশ, যারা ওয়াকারকে বাদ দিতে পারবেন না, সেই বিপ্লবের অংশ। ডক্টর ইউনূসকে তাকে সাথে নিতে পারেন নাই। ওয়াকার ঘাউরবি করুক, নেওয়ার কৌশল আছে, সেটা লিডারশিপ, যেটা ডক্টর ইউনূসের ছিল না। এই ব্যর্থতার জন্য আছে সাফারিং আমরা আছি। হয়তো একটা অসমাপ্ত বিপ্লব হবে, তখন এনআরএ ধরা পড়বে। কেন পারেন না? কি সমস্যা ছিল আপনাদের? আমরা কেন আবার বলি আমরা তো অন্তর্বের পাচ্ছি না। আন্দোলনের যে ফলাফল না পাওয়ার কারণে আরেকটা বিপ্লব হবে, হইতে হবে। এটা কবে হবে? অতি দ্রুতই হবে। আপনি দেখে যে আচরণ করছে পরশুদিন 2 জন বিএনপির নেতা, এটি ভদ্র মাস্তান। তুমি কমিশন ভাই, উত্তরের মেয়র, যত অপরাধী করো আপনার মেয়র, একটা এমপি, আপনি কি বলতে পারেন পুলিশকে অ্যারেস্ট কর? কি ধরনের আচরণ? জনপ্রতিনিধি হলে আমি বলতে পারি না পুলিশকে অ্যারেস্ট করে আদেশ দেবে ম্যাজিস্ট্রেট, পুলিশ সেটা পালন করবে। আপনি অভিযোগ করবেন, ভদ্রভাবে কথা বলতে পারেন না। অভদ্র হয়ে গেলেন কদিনে, 5 মাসে। কি কাজ করছেন আপনি বিপ্লবে? বলেন আমারে। এই 2 জন, একজন তো আমাদের ডিউটিতে থাকতেন, মেয়র সাহেব, কি কাজ করছেন বলেন না? কোন দিন মাঠে পাইছিলেন আপনি বলেন? আপনি এই 2 জন মাঠে কোথায় ছিলেন? এই যে কাজটা করলেন, কার ড্যামেজ করলেন? শহীদ জিয়ার বিএনপিকে ড্যামেজ করলেন, কারণ না খালেদা জিয়ার বিএনপিকে ড্যামেজ করলেন, তারেক জিয়ার বিএনপিকে ড্যামেজ করলেন। ইউ হ্যাভ নো রাইট টু ড্যামেজ বিএনপি। পরিষ্কার স্বাধীনতা, এই তো ফ্যাসিস্ট, সেখান থেকে আচ্ছা, একটা তথ্য দিয়ে আমি আমার কাছে চলে যান, নাহলে আমার এই কথাটার একটু অমীমাংসিত থেকে যায়। যে ছাত্রদের কথা আপনি যেটা বললেন যে আমরা কেন দায় দিতে চাই না, আমি আর আপনি কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোতে উনি ডিক্লেয়ার করে বলে দিচ্ছেন, যে ওনার ইন্টারভিউতে এটা রেকর্ডেড প্রথম আলোতে। হ্যাঁ, সেখানে উনি বলছেন যে ছাত্ররা জাতীয় সরকার প্রস্তাব নিয়ে আছে, আমরা রাজি হই নাই। এখন এই যে তাদের চেষ্টা যতটুকু ছিল লিমিটেশনের ভিতরে, তারা তো অত রাজনীতি ছাত্ররা তা না। তবে বিএনপি এটা বলেছে যে একটা
একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের পরবর্তীতে একটা জাতীয় সরকার করার ইচ্ছা ছিল। বিরোধী দলের ব্যানারে আন্দোলন করছিল তখনই সবাইকে নিয়ে মানে নির্বাচনের আগে আর নির্বাচনের পরে সেটা সেটা হলো নির্বাচনের পরে সেটা আরেকটা প্রশ্ন। আমি বলছি যে বিপ্লবের পরে কেন আমরা ওদেরকে দায় দিতে চাই কিন্তু পুরোপুরি 10%, 100% নয় কেন? আমি বলছি আমি ওইটার ব্যাখ্যা দিচ্ছি যে তারা তাদের ধারে ধারে গিয়েছে, তারা বলেছে যে আমরা এটা করতে চাই। এখন বিপ্লবী সরকারের জন্য আপনি বলেন যে বিপ্লবী সরকারের জন্য হাসিনুল ভাই জানে বিপ্লবী সরকারের জন্য তারা একটা কর্মসূচি দিয়েছিল না শহীদ মিনারে, মনে আছে? যে সেটাকে আবার মানে এক রাতের ভিতরে ইউনূস সাহেব আবার কেমনি সবাই মিলে এটাকে মানে তারেক রহমান সাহেব সহ মানে আমরা যেটা জানলাম যে বললো থেকে শান্ত করলো যে না ঠিক আছে জুলাই সনদ হবে, আমরা এটাকে মেনে নেব। আমি একটু বলি, মানে এই জায়গাটা তো এটা তো মানে এটা সমাপ্ত আলোচনা হয়ে যায় যে আমি এক জায়গায় যদি শেষ না করি। এখন কথাটা হলো যে কি তাদের জায়গা থেকে তারা তাদের মতো করে চেষ্টা করছে। আমরা এখন যে জায়গাটা বুঝতে চাই যে বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি যে বিএনপি কমিটমেন্ট করতেছিল যে তারা এই সংস্কার এবং তাদের একত্রিত হওয়ার সাথে এগুলো 90% বা 80% মিল আছে। সুতরাং আমাদের সেখানে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না যে তাদের হাত ধরে কাঙ্ক্ষিত সংস্কারগুলো প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে না। এখন পর্যন্ত হয়তো আগামীকাল হবে, পরশু হবে, হতে পারে, কিন্তু আমি বলছি যে এখন পর্যন্ত কেন আপনার প্রশ্নের উত্তর আমি ফিরে যাই যে আমরা সন্তুষ্ট হতে পারিনি, কারণ আমরা যতটা তাদেরকে অন্য ক্ষেত্রে মনোযোগী দেখছি মানে স্বৈরাচারী হাসিনার মতো ফেসিবাদের মতো তারা যেই জায়গাগুলোতে চাচ্ছে অ্যাড্রেস করছে, যে নিয়োগ বলেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা যেটাতে অ্যাড্রেস করছে ততটা মনোযোগী হচ্ছে না জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। একদম স্পষ্ট যে একদম আমি কয়েকটা লাইন যেটি শেষে বলেছে যারা পরবর্তী দিয়ে একই প্রশ্ন আপনার কাছে আমি প্রশ্ন না ওনার কথা আপনার বিশ্লেষণ। আচ্ছা, খুবই ধন্যবাদ। প্রথমে তো আমি ফেস দ্য পিপলে অনেকদিন পরে আসছি। জুলাই আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমার মনে হয় ফেস দ্য পিপলের সাগর ভাইয়ের কথা বলতেই হয়। কোটা আন্দোলনকে অনলাইনে প্রমোট আমাদের মেইন স্ট্রিমিং করেনি, সাগর ভাই করেছে, এই জন্য ধন্যবাদ। এই জন্য আমরা যারা আছি কমার বেশি আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, করতেই হয়, এটা কোনো ইনভেস্টমেন্ট না, আমরা এইভাবে দেখতে চাই। কিন্তু আমাদের আকাঙ্ক্ষার জায়গায় আজকে যারা বলছেন বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে পারি, কিন্তু আকাঙ্ক্ষা বাস্তবায়ন যে হচ্ছে না তা বাস্তব। আমি এই আজকের দিনে আমি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠক হিসেবে কাজ করেছি এই জুলাই আন্দোলনকে সামনে রেখে, আজকের দিনে সকাল 8:16 আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কমিউনিটিতে যে গ্রুপ আছে সেখানে একটা মেসেজ দিই, সেটা আমি পড়তে ইচ্ছুক, তাহলে আমার সকল আকাঙ্ক্ষা আমরা বুঝতে পারবো। শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষক সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ছাত্রছাত্রীদের ঘোষিত ঢাকা অভিমুখী লং মার্চ আজ সকাল 9:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হতে যাচ্ছে। আশা করছি আজ দিনটি হবে বর্ণাঢ্য এবং আগামী সূর্য উদয়ের পূর্বক্ষণ। আপনারা কেউই পিছিয়ে থাকবেন না। আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব এই লং মার্চে অংশগ্রহণ করার জন্য। এই সন্ধিক্ষণে যারা সামিল হবে তারা হবে ইতিহাসের সাক্ষী। তাছাড়া আমাদের কমলমতি শিক্ষার্থী যে যাত্রা করবে তাদের সাথে থেকে তাদের সার্বিক নিরাপত্তা এবং সুশৃঙ্খল থাকার ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসাবে বেশি কিছু বলে ফেললে ক্ষমা চাই, কিন্তু আমি আমার বিবেকের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করছি, এটি কোনো একক আন্দোলন নয়, এটি ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, এটি সার্বিক পরিবর্তনের আন্দোলন। আগামীতে যারাই আসুক না কেন কোনো অবস্থাতে এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় এমন ব্যবস্থা প্রণয়নের আন্দোলন। এটি রাষ্ট্র এবং সরকার এবং দল পৃথক করার আন্দোলন। আমি আপনাদের সাথে দীর্ঘ সময় সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনে ছিলাম। আমি বিশ্বাস করি আপনারা সবাই মনে মনে এই জিনিসটি লালন করেন। আজ সময় এসেছে এবং সুযোগ এসেছে অরাজনৈতিক ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে এটি পরিবর্তনের। তাই আমার অনুরোধ, আমরা কেউ দলবাজ বা দলদাস হতে চাই না। আমরা শিক্ষক এবং অভিভাবক দুভাবে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে থাকা উচিত। তাই আসুন লং মার্চ সফল করি। দুঃখিত লং একটা মেসেজ করলাম। এটি কিন্তু আজকের দিনে সকালবেলা লং মার্চে যাওয়ার আগে বুঝেন ওই সময় কিন্তু শেখ হাসিনা আছে। আমার এই দেশের এই যে আপনি বললেন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না, চেতনা বাস্তবায়ন হয় না, আন্দোলন সংগ্রামগুলি ভেস্তে যাচ্ছে, এর জন্য আমরা কারা দায়ী? বিশ্ববিদ্যালয়ের মতো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অপর বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষক সমাজে শিক্ষক সমিতি ফ্যাসিস্ট সরকারের পক্ষে কিভাবে ছিল? চিন্তা চেতনায় মননে যেখানে ছাত্রলীগকে লালন করে গুন্ডা বাহিনী দিয়ে এই সকল আন্দোলন দমানোর জন্য মেটিকুলাসলি তারা কাজ করেছে। সেরকম একটা দেশে আপনি আশা করছেন যে আমাদের সকল কিছু বাস্তবায়ন হবে? আপনাকে বলি, আমাদের এই জুলাই আগস্ট 5ই আগস্ট ছিল একটা ডিজাস্টার। আমরা যদি বিপর্যয়, তাই তো 5ই আগস্টের ডিজাস্টার যদি হয় সেটা বাংলা বলছি আমরা সংস্কার করতে চাই, ইংরেজিতে বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের 3টি ধাপ। যদি আমরা আফটার ডিজাস্টারের কথা বলি, রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন, রিফরমেশন। আমরা ডক্টর ইউনূসকে কি দেখলাম, উনি রিফরমেশন নিয়ে আগে আগেলেন, কিন্তু ইমিডিয়েটলি জাতি যে জায়গায় পড়ে গেছিল, যেমন আপনার পুলিশ প্রশাসন কাজ করে না, বিশ্ববিদ্যালয় কাজ করতেছে না, পোস্ট অফিস কাজ করতেছে না, রেল কাজ করছে না, এই ইনস্টিটিউশন গুলাকে রিহ্যাবিলিট করা ডক্টর ইউনূসের কাজ ছিল প্রথম প্রায়োরিটি। তারপরে হলো বিচার,
তারপরে হলো আপনার রাজনৈতিক দলগুলোকে যে ম্যানার ওনারা হ্যান্ডেল করেছে, এটা রং। রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে তাদের মধ্যে কনসেনসাস তৈরি করা। সংস্কার তো আসলে রাজনৈতিক দলগুলি করবে। এই যে এখন আসে পার্লামেন্টে ছাড়া করতে পারলাম না তো, সব ভেস্তে গেল না, টাকা পয়সা যত ইফোর্ট বিল এখন মানে না কেন? কারণ ওই সময় রাজনৈতিক যে পরিমণ্ডলের মধ্যে দিয়ে এটি আমরা চাচ্ছিলাম, সেটা হলো সবকিছু বাস্তব। আপনার কথা ঘোড়াও যেমন বাস্তব, উনি ডিম দিছে ওটা বাস্তব, দুটা মিলালে হয় ঘোড়ার ডিম, তাই তো? কিন্তু আপনার পরিকল্পনা, পরিটা আলাদা, কল্পনাটা আলাদা, দুটো অবাস্তব জিনিস। কিন্তু টাইমলি মিলাইলে হয় পরিকল্পনা, একটা বাস্তবসম্মত জিনিস। আমরা আসলে 5ই আগস্ট পরে গণিমতের মাল মনে করেছি, রাজনৈতিক মাঠে রাজনৈতিক দলগুলোকে এটা গণিমতের মাল মনে করেছে, আর সুবিধাবাদী লোকজন এটাকে গণিমতের মাল হিসেবে এই সংস্থা, ওই বিশ্ববিদ্যালয়, এই হাট বাজার, ওই টেম্পল স্ট্যান্ড এগুলো দখলে ব্যস্ত ছিলাম। আমরা কনসেন্ট্রেট ছিলাম না যে আমরা আমাদের কি করণীয়। আমাদের সিলেবাস তো আমাদের সামনে ছিল, শেখ হাসিনা যা যা করেছে আমরা তা করবো, তাই তো আমাদের সিলেবাস তৈরি করতে হবে। সিলেবাস তো আমার সামনে ছিল, প্রায়োরিটি দিয়ে শেখ হাসিনা। সিলেবাসটা ঠিক হয়নি ভাই, শেখ হাসিনা যা করছে এটা আমিও করবো। এখন উল্টা, এখন রাষ্ট্রীয়ভাবে নেওয়া সম্পদগুলি তা না নিয়ে ব্যক্তি লুট করবে। এক্স্যাক্টলি। আজকে আমরা কি করেছি? আজকে এখন আমরা নির্বাচিত সরকার, পরিবর্তনের মধ্যে একটা প্রধান পরিবর্তন, আমরা শ্রদ্ধা খালেদা জিয়াকে আমরা সম্মান জানাই, সবকিছু আমাদের শহীদ রাষ্ট্রপতি জানাই, কিন্তু আমরা অনেকদিন পর একটা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, যে ডাইনামিক, তার অ্যাপ্রোচ, তার চলচলন, এবং উনি নিজেও মনে করেছেন। এইবার আমি যদি মনে করি খালেদা জিয়া থেকে তারেক রহমান মৃত্যুর আগ পর্যন্ত ওনার যে দায়িত্বশীলতার কথা বলেছেন, এবং নির্বাচনের পরে তারেক রহমানও মনে করছে আমি একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। উনি যাদেরকে প্রদান করেছেন, উনি যাদেরকে প্রতিষ্ঠানে প্রদান করেছেন, ভিসি থেকে ওসি, ওসি থেকে ডিসি, ডিসি থেকে আপনার মন্ত্রী মিনিস্টার, তারা কিন্তু ক্ষমতা পেয়েছে। দায়িত্ব আর ক্ষমতার মধ্যে যে পার্থক্য, এটি ঘুচাইতে যদি তারেক রহমান ব্যর্থ হয়, তার দায়িত্বশীলতার পরিচয় যদি প্রান্ত পর্যন্ত 50%ও নিতেন ব্যর্থ হয়, তাহলে আগামীতে কোন পার্টি আন্দোলন করতে হবে না। জনগণের পেটে ভাত না থাকলে, জনগণের যদি তার ইচ্ছা প্রতিদিনের রেল স্টেশনের টিকিট যদি না পায়, ও কিন্তু আবার নামবে, তাই তো? এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি তারেক রহমানের যে অ্যাটিটিউড আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু কত সময় এসেছে ওনাকে কিন্তু ডুবুরির মতো, সম্ভব না, এটা কালেকটিভ দেশ, ওনাকে ডুবুরির মতো ডুব দিয়ে নেতা খুঁজে আনতে হবে। উনি কচুরি পানার মতো কিন্তু নেতা নিচ্ছেন। উনি স্যাটেলাইট থেকে নেতা নির্বাচন করেন, স্যাটেলাইটে কিন্তু কচুরি পানাকে কিন্তু বন মনে হয়, হ্যাঁ, ওখানে লাভ দিয়ে উনি ডুবে মরেন। ভাইরাল লোকজনকে নেন, উনি অমুক লোকজনকে নেন। ওনার যে পরিষদ বিশ্বস্ত, নো ডাউট, কিন্তু এফিশিয়েন্ট কি? তাদেরকে যে দায়িত্ব দিচ্ছে, তারা কি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কি হলে ভালো হবে এটি করছেন? যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট জায়গায় বিতর্ক আছে। তবে ওনার অ্যাটিটিউডকে আমাদের সম্মান জানাতে হবে। আমি মনে করি উনি যদি ফেল করে, এই প্রশ্ন আপনারা বলছিলাম এরপরে কি চালাবে? দেখেন, এই মুহূর্তে ইনক্লুসিভ শক্তি থাকা উচিত, অথচ কালকে আমরা মারামারি দেখলাম রাস্তায়, তাই না? তার মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে ইনক্লুসিভ রাজনীতি চেয়েছেন, এবং উনি সহনশীলতার জায়গা আছেন। তারেক রহমানের অ্যাটিটিউড আমি মনে করি ইনক্লুসিভ, কিন্তু মাঠে কিন্তু chaotic সিচুয়েশন তৈরি হচ্ছে। এটা ওনাকে অ্যাড্রেস করতে হবে। তারেক রহমান কতটুকু হ্যান্ডেল করতে হবে, তার নির্দেশনা অথবা তার কনসেন্ট্রে আছে কিনা বিষয়গুলি, নাকি আসলে উনি এই সকল কিছু জানে না? এখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। আমাদের জানার ইচ্ছা, যখন জানতে চায় জনাব তারেক রহমানকে সবকিছুর বিষয়ে ওয়াকিবহাল কি না, এই বিষয়টি এখন একটা বড় প্রশ্ন। আমি আসছি আপনার জনাব কর্নেল ফেরদৌস আজিজ। সবাই হতাশা আর বাস্তবতার মধ্যে মোটামুটি বেশ সিমিলারিটি আছে, সবাই একদম সম্পূর্ণ হতাশ নয়, আশাব্যঞ্জক কিছু অবস্থান আছে, কারণ একজন তারেক রহমান যেহেতু সরকারের প্রধান হিসেবে আছেন। আপনি কতটুকু আপনার সেই প্রত্যাশা আর বাস্তবতার সাথে করছেন? আশা ভরসাই সংসার সাগরের একমাত্র ভেলা। আশা থাকতে হবে, আশা বাঁচিয়ে রাখতে হবে, কাজ করে যেতে হবে। 47 থেকে আজ পর্যন্ত ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ভবিষ্যতেও হবে না। কেন হবে না? তাদের জিন, ক্রোমোজোম, ডিএনএ গত প্রবলেম আছে। কেউ যদি বলে ভারত আমাদের বন্ধু বা ভবিষ্যতে হবে, আমি বলবো হি ইজ লিভিং ইন ফুল প্যারাডাইস। আচ্ছা, বাদ দিলাম ওগুলো কথা। আমরা অতীতের সব অর্জনকে কিন্তু ধরে রাখতে পারিনি। 71-এ যেটা হয়েছে, পরাধীনতার শিকলটা হাত বদল হয়েছে। 16ই ডিসেম্বরে আমরা স্বাধীন হয়েছি। পরাধীনে কেন বলো? 71 আগে পরাধীন ছিলাম, 71 পরাধীন ছিলাম, যেটা আমরা তো 7.5 কোটি, ওরা ছিল 4 জাতি মিলে 5.5 কোটি। একটা আলাদা অনুষ্ঠান হবে, সেটাতে অনেক কিছু বেরিয়ে আসবে। দ্যাট ওয়াজ এ মানে টোটাল মানে ফার্স্ট। যাই হোক না, পরাধীন ওই সেন্সে বলছেন, ঠিক আছে না, যেটা আমরা পরাধীন ছিলাম, সাধারণত যেটা মানুষ বলে সেটাই বলছি, সেই সেন্সে যে হাত বদল হয়েছে। মাত্র স্বাধীনতা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা একদম ফাঁস দিলেই দেশের জন্য দেশপ্রেম থেকে যুদ্ধটা করেছেন, কিন্তু এটার পিছনে যে অনেক ষড়যন্ত্র ছিল সেটা আমরা সাধারণ মানুষরা বুঝতাম না। ওই সময় শিক্ষার হার ছিল 18%-এর নিচে। তো যাই হোক, অত কথাতে যাচ্ছি না। এখন দালালে ভরা বাংলাদেশ, আমাদের মির্জাফর জ্যামিতিক হারে বেড়ে গেছে 71 থেকে আজ পর্যন্ত, গত 56 বছর জ্যামিতিক রেশিওতে বেড়ে গেছে। তো যে কারণে এই দেশে সাধারণ মানুষরা কখনোই স্বাধীনতার স্বাদটা পায়নি। ভৌগোলিক একটা ম্যাপ পেয়েছি,
একটা পতাকা পেয়েছি, বাট জনমানুষের মুক্তি আসে, Real emancipation। জনমানুষের মুক্তি আসেনি। 22 পরিবার ছিল পাকিস্তান আমলে, তারপরে হয়তো 22,000 পরিবার হয়েছে, ওরা লাভবান হয়েছে গত 56 বছরে। আচ্ছা, 71-এর আগে আইয়ুব খান যে উন্নয়নগুলো বাংলাদেশে করে গেছে ওইগুলাই রয়ে গেছে। এরপরে কিছু হাই রাইজ বিল্ডিং হয়েছে, কয়েকটা ফ্লাইওভার হয়েছে, আর বাকি প্রাতিষ্ঠানিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা 56 বছরে আরো 300 গুণ হওয়া উচিত ছিল, হয় নাই। এটা লম্বা লিস্ট আছে উনি কি কি করে গেছেন, যাই হোক ওগুলো পরে আসবো। এখন কথা হচ্ছে আমি জুলাইতে চলে আসি। জুলাইতে যে অ্যাট্রোসিটিসটা হয়েছে, আমি ঢাকার ছেলে, আমার বয়স তখন 10, এই পরিমাণ অ্যাট্রোসিটি পাক আর্মিরাও মানে ঢাকায় করে নাই, মুক্তিযুদ্ধের সময় করে নাই। অফকোর্স এটা ব্রুটাইল একটা এই অল্প দিনের মধ্যে 25শে মার্চের রাতে যা হয়েছে বা তারপরে 27শে মার্চের পরে এই অ্যাট্রোসিটিস গুলো হয় নাই। 30 লক্ষ আর 2 লক্ষ ওটা একটা ভুল জিনিস। আচ্ছা, স্পষ্ট করেই বলছি ওটা ভুল। আপনি অ্যারিথমেটিক জানেন, পাটিগণিত জানেন, আপনি জনসংখ্যার রেশিও দিয়ে আর গ্রাম দিয়ে আমাদের জাতি হিসেবে ব্যস্ততা, এটা পুরো গিলানো হয়েছে, আমরা গিলেছি। আচ্ছা, যুগে যুগে এই জমে থাকা রাজনৈতিক দলগুলোর যে ভারত তোষণ নীতির কারণেই কিন্তু আস্তে আস্তে আমরা মানে বস্তুত অর্থেই আমরা পরাধীন হয়ে গেছি, ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছিলাম। হাসিনা 2009 সালে আসার পরে পুরাটাই মানে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। লম্বা একটা একটা করে রিলিজ ধরে বলতে গেলে টাইম নাই, বাট মোটামুটি আমরা সবাই বুঝি, যারা দলদাস দলকানা আর অর্থলোভী যারা, এরা ছাড়া বাকি সাধারণ মানুষ যাদের সেন্স আছে তারা আমরা বুঝি। আচ্ছা, এই জুলাইতে কি হলো আমরা দেখেছি 16 বছর আন্দোলন। 16 বছর আমিও মাঠে ছিলাম, 2010 ডিসেম্বর থেকে আমি মাঠে। বিএনপির এমন কোনো বড় আন্দোলন বাদ নাই যেটাতে আমি মাঠে ছিলাম না। বিএনপি নেতা কর্মীরা অনেকেই সাক্ষী, এগুলা বলতে যাচ্ছি না। জুলাই মাসে আমি মাঠে ছিলাম, আমার বন্ধু 24-এ সেও মাঠে ছিল। আমরা মাঠ কর্মী হিসেবে কাজ করেছি, গুলির সামনে গিয়েছি, দুই দিক দিয়ে অস্ত্র ধরেছে, থার্ডম্যান এসে আমার মাথায় 13টা সেলাই। আল্লাহর দয়া আছে বলে আমি বেঁচে আছি। এর আগেও 18 সালের নিরাপদ সড়ক আন্দোলনে আমি ইনভলভ ছিলাম। মানিকনগরের মাথায় আরম থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত আমি সারাদিন ফিল্ডে থাকতাম ছাত্রদের পাশে। তো ওই সময় তারিক সিদ্দিকী 18 সালের অগাস্ট বা সেপ্টেম্বরে অর্ডারও দিয়ে দিয়েছে, যেটা আমি 25 সালে এসে জানতে পেরেছি, যে ওকে কুল্লু ফেরদৌসকে কুল্লু খালাস করে দাও। বাট আমি কিন্তু বেঁচে আছি আলহামদুলিল্লাহ, তারিক সিদ্দিকী দেশে নাই, আমি সগৌরবে মাটিতে দাঁড়িয়ে আছি। এখন জুলাই যোদ্ধারা এই দুধের বাচ্চাদের হাত ধরে কিন্তু আল্লাহ ফ্যাসিস্টকে বিদায় দিলেন। 16 বছর কিন্তু চেষ্টা করেছে মানুষ, বিএনপিও করেছে। এখানে একটু বলি, বিএনপির ভিতরে হাসিনার মাসহারাভুক্ত, রয়ের মাসহারাভুক্ত সিনিয়রদের দ্বারা ছিল, সত্য কথা, এটা জানে বিএনপি কর্মীরাও জানে। যে কারণে ম্যাডাম খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারে নাই না, তারা করতে চায় নাই। প্রতিবার আন্দোলনটা পিকে উঠেছে, আবার ওইখান থেকে চলে গেছে। 28 অক্টোবর 23 সালে আমি মাঠে, আমি পল্টনে, ওই পাশটা বাংলাদেশ ব্যাংকের এরিয়া, আরামবাগ স্কুলটা ওইটা ছিল জামাত, এইটা পুরাটাই। আচ্ছা, সেই দিন ওই দিনের ঘটনাটা কনসার্টে যখন আগুন টাগুন লাগলে অথবা মারামারি লাগলে মানুষজন চলে যায়, সবার আগে এসি গাড়ি দিয়ে চলে গেলেন। আমি কষ্ট পাইছি, আমাদের আর্মিতে শিখায় নেতা সবার পরে যায়, মির্জা ফখরুল বম সবার আগে গেছে। একটা আন্দোলনে বা একটা লজ্জা, কমান্ডার যদি কুইট করে সৈনিকদের ফেলে, তাহলে হযবরল হয়ে যায়। তাই হয়েছে। সেই দিন যদি নেতা 3টা কথা বলতেন, কেউ মাঠ ছাড়বে না, 3টা শব্দ যদি উচ্চারণ করতেন, উনি স্টেজে দাঁড়িয়ে থাকতেন, বাকি ফয়সালা জনগণই করত। 10 থেকে 12 লাখ লোক ছিল সেদিন মাঠে। আমি পুরা এলাকার এজিবি কলোনিগুলি, এইগুলো ভিতরের জোনাকি নেতৃত্বের সব জায়গায় দেখি। আমি মাঠে ছিলাম, আমি সাক্ষী। তো সেই দিনই কিন্তু পতন হইতো সরকারের, বাট হয় নাই, নেতার ভুল। উনি যদি 1 ঘন্টা ওখানে দাঁড়ায় থাকতেন, তাহলে বাকি সব পয়সা লাভ হয়ে যেত। তারপর কি হলো, জুলাই আসলো। জুলাইতে ছাত্র জনতা রক্ত দিল। আমরা কথায় কথায় আজকে এনসিপির ভুল ধরি, আরে ওর ভুলটা ধরার আগে 54 বছর তোমরা যা করেছো, লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, তোমাদের গাদ্দারি, তোমাদের ভুলগুলা লিস্ট করা হলে কয়েক লক্ষ পেজ হয়ে যাবে 54 বছরের। না, কিন্তু আরেকটা জিনিস আছে যে কোন ফেরদৌস, কারণ হলো 54-55 বছরের ব্যর্থতার কারণে 24 হয়েছে। আর 24টার দায়িত্ব জনগণ দিয়েছে কার উপরে? ছেলেদের উপরে। এখন এই ছেলেরা সেই দায়িত্ব পালন করেনি বলেই তো আমরা এখন না, ছেলেদের ব্যাপারে বলি, যেদিন সরকার গঠন করে তারা বা সরকার যাবে, তখন তারা নিজেরা ডেমোক্রেটিক প্র্যাকটিস করেন। 67 জন সমন্বয়ক 67 জন একসাথে বসে সিদ্ধান্ত নেয়নি যে আমরা কোথায় যাবো। জাহাঙ্গীরনগর থেকে নাই, রাজশাহী ইউনিভার্সিটি থেকে নাই, বেসরকারি ইউনিভার্সিটি গুলি থেকে রিপ্রেজেন্টেশন নাই। তার মানে একটি গ্রুপ
তাদের কাঁধে তাদের কাঁধে ভাই তাদের কাঁধে না, না, এটা বুঝতে হবে। আমি আসছি সেটাতে। আপনার সাথে একমত আমি, কিন্তু ওদেরকে আমরা দিতে চাই না। আমি আসছি সেটা তারা এত বড় আন্দোলন করছে, তারা নিজেদের মধ্যে ইউনিটি ধরে রাখতে পারেনি, এটা তো একটা কাজ। আসছি সেটা তাদের ওই সময় ওই অবস্থায় সে একটা টালমাটাল অবস্থা, কি হবে, কোথায় যাবে, কি করবে, তাদের ম্যাচুরিটিতে কিন্তু অনেক কিছুই পারমিট করে তাদের করে না। maturity না, অভিজ্ঞতা এটা ইনফিজিবল না, সেটা একটা বলছি আমি সেটা না, তাদের যে ভুল নাই তা না, তাদের ভুল আছে, কিন্তু আমরা এমন ভাবে বলি, আমি না বললে না। হ্যাঁ, আপনার সাথে একমত, ভুল হয়ে গেছে, 6-7 জন আমরা গেলাম, মন্ত্রী পরিষদে গেলাম, একটা পর্যায়ে তো ভুল হচ্ছে, নিজেরা বের হয়ে আসবে না, তারা লাস্ট দিন পর্যন্ত নির্বাচনে কি হবে? এই জন্য তো আমরা আমাদের মতো কাজ করতে পারতেছি না। আমরা আমাদের মতো করে যেতে পারতেছি না। একদিন বলছে না, আমি বলছি আছে না, আপনারা যে এই কথাগুলো বলছেন এটা সত্য, ডিসকাশনটা আমাদের ওই জায়গাটা এটা সত্য, আমি তো মানি, আমি তো বলছি না ওগুলো মানি না, আমি মানি 100% আপনাদের এই কথাগুলো সত্য মানি, আমিও বলি তাদের ভুলভ্রান্তি ছিল, ভুলভ্রান্তি থাকার কারণেই যে তারা সরকারে গেল, তারপর তাদেরকে কিন্তু চোপ দিয়ে প্যাচে ফেলায় গিলে ফেললো কারা? হাসিনার রেখে যাওয়া লোকগুলাইতে সব জায়গায় বসা, বিএনপি ক্ষমতায় ছিল না, সব জায়গায় বসা, আসিফ নজরুল কম, যারা ডাবল, তাদেরকে ডিসি বদলি করতে বলছে কেউ, এটা পরে তাদেরকে বিভিন্ন কিছু দিতে হবে, এটা পরে তাদেরকে ডিসি কে দিয়ে লোকাল দিছে কেউ, এই যে উপদেষ্টা নির্বাচনের আগেই তো উপদেষ্টা ঠিক আছে ভাই, আমার আক্ষেপের জায়গা, আমি কিন্তু সমন্বয়ক ছিলাম, আমার সাথে একটা আলোচনা হচ্ছে, আমি 9 দফা দেওয়ার সময় আরিফ সরকার আমি আলোচনা সরি আক্ষেপের জায়গায় আমার আক্ষেপের জায়গা থেকে বলছি, পলাশ ভাই আমরা সব সময় এইসব ব্যাপার যখনই যেটা হয়েছে আলোচনা করে বলছি হ্যাঁ অমুকের পাশে দাঁড়ানো উচিত, কথা বলে ঠিক এভাবে করছি, ওদের পক্ষে অন্ধের মতো সাপোর্ট দিয়েছে, অন্ধের মতো। তখন এই যে আপনি যেটা বললেন যে তখন শেখ হাসিনা রেখে যাওয়া তারা নিয়ন্ত্রিত হয়ে গেছে তাদের পছন্দের কারণে এখন 24 নিয়ন্ত্রিত হয়ে গেছে, ওই যে তাদের ম্যাচুরিটি তাদের উচিত ছিল আপনি উদাহরণ দিয়ে বলি, আগস্টের আন্দোলনের পরে একটা বন্যা হয়েছিল না ফেনীতে? হয়েছে। বন্যাতে ত্রাণ অপারেশনে 2টা ইউনিভার্সিটি করেছে, একটা জাহাঙ্গীরনগর, একটা হলো ঢাকাতে ইউজ, আমরা একদা করেছি, আমরা একটা কমিটি আমার নেতৃত্বে, জিতু টিতু আমাদের সমন্বয়কদের আমরা নেতৃত্বে আমরা যে ত্রাণ দিয়েছি এবং ত্রাণ দেওয়ার 15 দিনের মাথায় অনলাইন হিসাব দিয়ে চুকে দিয়েছি, তাই তো, সব দিয়ে দিছি। তার মানে একটা ভালো ভালো গার্ডিয়ানশিপ খুবই প্রয়োজন। এই ছেলে তো গার্ডিয়ানই মানে নাই। জাহাঙ্গীরনগরে আরিফ সোহেল থেকে শুরু করে কোন ছেলে ধান্দাবাজি করতে গিয়ে আসছে? আপনাকে আমি ক্লিয়ারলি, এই ছেলেটা তো শেষ পর্যন্ত মনের দুঃখে বনে গেছে গা। না হয়েছে, অনেক ভুলকুটি হয়েছে, তাই না? ওদেরও অনেক ভুলকুটি আছে, এগুলো লিস্ট ধরে যদি আমরা ওই জায়গায় হ্যামার করি তাহলে হবে কি রক্ত পরিষ্কার করবেন নাকি আপনার সাথে আমি এই ছেলেদের প্রথম কাজ ছিল প্রতিটা ইনস্টিটিউট থেকে সরানো। আমরা শুধু হাসিল ভাই, আমরা শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে আমার মত যে তাদের যে ভুলটা যেটা হয়েছে সেটা হলো যে তারা কেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা 1.5 বছর পর্যন্ত এই জায়গা ছাড়া কোনো কিছু নাই। ওই কথা কেউ বললে আমি কারণ তারা প্রথম কথা তখন একজন সামনে চলে আসছে, যাওয়ার পরে শুরু করছে, সেটা জামাত হোক, সেটা সেনাবাহিনী হোক, সেটা শিক্ষক সমিতি থেকে আসিফ নজরুল সাহেবরা হোক, সেটা বিএনপির পক্ষ থেকে হোক, সবাই তখন তারা যখন তাদেরকে একটা বিভ্রান্ত করে একটা কিছু বুঝাইয়া কজনের টাইনে টুনে নিয়ে একটা কিছু ইউনুস সাহেব নিজে হোক বুঝে টুঝে তাদের করছে, ওই জায়গাতে আমি কেন তাহলে বিভ্রান্ত হয়ে যাবে, তারা তো হবে। আমি আসছি সুযোগ করে দিলাম, আমি সেটাই বলতে চাচ্ছি, ওই জায়গাটা ওদের ম্যাচুরিটির কারণে ওরা অনেক ভুল করেছে, আর ওদের ইনম্যাচুরিটির সুযোগটাই কিন্তু বাকিরা নিয়েছে। আমি এত বিস্তারিত গেলাম না, পরবর্তীতে তারা গিয়েছে ওই সময়টাতেই এত ইতিহাস বলতে গেলে তো পারবে না। ঠিক আছে, আমি জাস্ট বলছি এইটার সুযোগটা নিয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট ফরমেশনের সময়, উপদেষ্টা ফরমেশনের সময় নিয়েছে, পরবর্তীতে নিয়েছে। আচ্ছা, এনসিপির মধ্যেও কিছু মানে নিচের লেয়ারে কিছু চাঁদাবাজিও করেছে, যে কমপ্লেইন গুলো আসে
কিছু কিছু সত্য, একদম যে অসত্য তা না। আমার কাছে সবাই করেছে, আমার কাছে ছবিও পাঠিয়েছে। হ্যাঁ, এনসিপি ফরমেশন আমি যদি সমন্বয় ওই সময় হয়েছে, ওই সময় তার কয়েক মাস পরে হয়েছে, আমার কাছে ছবি এসেছে, যার দেখে এটা করেছে। আর তারপরে ওরা তো বাচ্চা ছেলে, রক্ত দিয়ে ইম্যাচুরিটি। আপনি একটা 30-এর ছেলের কাছ থেকে 65 লোকের ইয়ে করতে পারেন না। তাদের এইটুকু প্রবলেম ছিল যে তারা জেনুইন লোকগুলোকে খুঁজে বের করতে পারেনি। আর 2-3 দিন টাইম নিয়ে যদি গভর্নমেন্ট ফর্ম করতো এবং ওই হাসিনার রাষ্ট্রযন্ত্রের সাথেই মিলেমিশে, সেনাবাহিনী বলেন, পলিটিক্যাল বলেন, ওদের সাথে মিলেমিশেই যেটা হয়েছে ওটা হয়েছে। এর বাইরে এসে তারা কট্টর দেশপ্রেমিকদের তারা সেবা করে নাই, তাদের সাথে ঠিক করার দরকার নাই, তারা খুঁজে বের করা উচিত ছিল এই সময়টা। এখন পর্যন্ত তাইলে তারা হয়তো মিসগাইডেড হতে পারতো না। আচ্ছা, এখন আসি বাচ্চাদের দোষ কুটি, ওদের সবই আছে। However, at the end of the day, we must be grateful and give credit to this student organization. কারণ এত বড় বড় পলিটিক্যাল দলগুলা অনেক কিছুই তো ছিল, তারা তাদের কাজ করে গেছে। আমরা যারা বোদ্ধা ছিলাম, ম্যাচিউর, বিভিন্ন পলিটিক্যাল ইনস্টিটিউশনের লিডার, তারা কি করেছি? তারা করেছি একটাই, ওই পুরানো সিস্টেমের রাজনীতি। আমরা পুরাতনকে ভেঙে দিয়ে নতুন ধাঁচে বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, কিন্তু ওই বুড়ারা, খাটাসরা আগের ধাঁচে চলতে চাবে, কারণ তাদের ব্যবসা যাতে বন্ধ না হয়ে যায়। তারা কি করেছে? ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, ডক্টর ইউনূস অনেক দুর্বলতা আছে, সে ভালো ইকোনমিস্ট হতে পারে, ভালো অনেক কিছু স্কলার হতে পারে, কিন্তু হি ইজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, ওয়াজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। দেশটা রাষ্ট্র চালাবে, উনি পলিটিক্যাল দলগুলোর কাছে গেছেন। অনেকবার বলেছি আমি, অনেক প্রেস ক্লাবে, বিভিন্ন টক শোতে, আপনি আপনার একটা জানালা খোলা রাখুন, দরজা খোলা না রাখতে বলে একটা জানালা খোলা রাখুন, যেখান থেকে আপনি সমাজ থেকে ইনফরমেশন, ফিডব্যাক গুলা পাবেন। উনি পারতো না প্রতি সপ্তাহে 20 জন বা 50 জন করে একটা জেনারেল নাগরিকদের থেকে একটা ফিডব্যাক নিতে শনিবারে কোনো একটা দিন পারেন? এগুলোও বলেছি। হাওয়ার ওনার চাপ ছিল না কি ছিল জানি না, পলিটিক্যাল লিডার গুলো কথা বলে নাই, জান নাই। আচ্ছা, উনি কিন্তু ওনাকে, ওনার দুর্বলতা অনেক আছে, এক কথায় অনেক আছে, ওগুলো গেলাম না। কিন্তু দেশটার প্রতি আমাদের কারো মায়া নাই, কারো দায়িত্ব নাই, শুধু গিয়ে দুধের বাচ্চাগুলো নিয়ে আমরা কি করেছি? ডক্টর ইউনূসকে 18 মাস একটা দিনও আন্দোলন ছাড়া রেখেছি, দাবি দেওয়া ছাড়া রেখেছি, হট্টগোল ছাড়া রেখেছি। সচিবালয় পুরায় দেয়, সচিবালয়ের আনসার ঢুকে যায়। এরা কারা বলছে? এখন এগুলো হচ্ছে না কেন? এখন এগুলো হচ্ছে না কেন? চাইতো তৎকালীন সময় দেখা করা সহজ না, কিন্তু ওই যে বললাম, ওই যে বললাম আমি, ওনার লিমিটেশন, ওনার দোষ, ডক্টর ইউনূসকে দোষ দিচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের ইসলামে আছে, আপনি নিয়তের কর্মের ফল অবশ্যই নিয়তের উপর নির্ভরশীল। আমি ডক্টর ইউনূসকে নিয়তে যথেষ্ট ঝামেলা ছিল নিয়তে। আপনি শুনেন একটা জিনিস, আমাদের একটা অভিজ্ঞতা আছে, 2 বছর একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকলে কি হয়, এই তো আমরা জানি 111 পরে। ওনার কথা ছিল 3টা, আমি ইমিডিয়েটলি রিহ্যাবিলিটেট করতে চাই, যত ইনস্টিটিউশন দলীয়করণ ফেসিস সরাও, বিচার করো, বিচার করো। 2, দুর্নীতি দমন কমিশন দিয়ে উনি কমপ্লিট করা উচিত ছিল। সবাইকে কি অস্ত্র দিয়ে তুলতে পারবে? গুলি করে নাই। উনি রাজনৈতিক দলগুলোকে আলাদা বাউন্ড করে নাই যে তোমরা পলিসি মেকিং এ, পররাষ্ট্রনীতি, আভ্যন্তরনীতি সম্বন্ধে একমত একটা চার্টারে সাইন করো, আমি তোমাদেরকে নিয়ে বলবো না। না, ওনার লেখা তো আমি বলছি লিস্ট বাই লিস্ট বলতে গেলে তো সময় লাগে। আমি বললাম তো কথায়, হি হ্যাড লট অফ লিমিটেশনস। আমরা যে তাদেরকে বলি নাই, সবচেয়ে বড় জিনিস কি জানেন? ছাত্রদেরকে উনি ঘরে ঢোকান নাই, স্কুলে, ছাত্রদেরকে উনি স্কুলে ঢোকান নাই, বিশ্ববিদ্যালয়ে ঢোকান নাই। সকল ছাত্রই যদি আপনার প্রশাসন চালায়, আপনি কি করলেন? প্রতিটা মন্ত্রণালয় একটা একটা বাচ্চারা ভুল করছে, সেই বাচ্চাদেরকে কিন্তু সেই বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের ম্যাচুরিটির কারণে ভুল করেছে, বাচ্চাদেরকে অ্যালিউর করেছে, পলিটিক্যাল পার্টি কথা অ্যালিউর করেছে, বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়ে সিস্টেমের মধ্যে বাইরে আসতে পারবেন না। অতীত সব করে সুযোগ করে দেওয়া। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে ডক্টর ইউনূসকে যদি সহযোগিতা করতো পলিটিক্যাল দলগুলা, বিএনপি, জামাত, অন্যান্য যারা আছে, এনসিপি তো পরে ফর্ম হয়েছে, সহযোগিতা করতে তারা যদি বলতো এই ভালো কথা করেছে, আমি সেগুলাই বলছি যে গণিমতের মতো কাকে বসাবে এই ধান্দা করেছে। সবার মনের কথার মধ্যে হিট করতেছেন তো, যে কারণে আপনারা করতে না সময় স্বল্প কারণে আমার শেষ করতে হচ্ছে, মানে এই গল্পটা শেষ করতে হচ্ছে। যার কারণে আপনি যেটা বলেছেন যে
রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি সভাপতি ছিলেন, কিন্তু ওনাকে দেশের প্রধান বানিয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ না গুনে উনি রাজনৈতিক দলকে প্রাধান্য দিতে গিয়ে এবং উনি রাজনৈতিক দলগুলোর সাথে ডেকে ডেকে মিটিং করতেন, রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং গুলো আরো পরে। আচ্ছা, আরেকটা জিনিস, রাজনৈতিক দলগুলোর দোষ আছে, দোষ আছে। চেষ্টা করেন না। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 5 মিলিয়ন ভিউ হয়েছে। কি কোনটা? শাহবাগের মোড়ে প্রাক্তন নির্বাচন আগে দেশ ঠিক কর, সংস্কার কর, বিচার কর, মন্ত্রী এমপি হওয়ার বহুত সময় পাবি। পলিটিক্যাল দলগুলোর উদ্দেশ্যে বলেছি, বাস্তবতা কিন্তু সম্ভব না। সম্ভব সম্ভব আপনি সম্ভব হলে আপনি আগে দিনে আলাদা সরকার বানাবেন। বলতে দেন, বলতে এক মিনিট, সরকার হইতে হইতে আলাদা 30 সেকেন্ড বলতে দেন। সম্ভব তখন। নির্বাচনটা যদি তো আগে এটা যদি আমরা যে বলতেছি না এটা সম্ভব না, আমরা যে বলতেছি না এটা সম্ভব না, এই যে রাজনীতি এটা এখানে সম্ভব। 24 সেনাপ্রধান করছে। নির্বাচনটা যদি আপনি ডিসেম্বরে নির্বাচনটা আগে করতে বাধ্য করতেন, এই রাজনৈতিক দলগুলা করতে দেয়নি। আচ্ছা, আপনি হাবরটা আগে করেন না, এই যে চালাকিটা করবে একই দিনে করছে। আমি একটা বিএনপির দোষ আছে এখানে, এনসিপির দোষ আছে। আমরা এটাকে বিপ্লব বলছি না, অভ্যুত্থান কেন আমি বলি না, ওইটা ঘটনা যখন ঘটে গেল, আমরা যদি আগে যদি আমরা এই করবো, আপনি যখনই একটা জায়গায় ঢুকবেন তখন কিন্তু যখন দেখবেন গণিমতের মাল আগে থেকে কে কত শেয়ার নিব, এগুলা ঠিক নাই, কি করব এগুলা ঠিক নাই, তখন এই হবে না। আপনি একাডেমিক সাইডে যাবেন, আমি বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে ইট ইজ বিপ্লব। অনেকে এটা কালার দিতে চায় বিপ্লব না, ওইটা না, এটা বিপ্লব। আমরা যেখানে আমরা এখন এই বিপ্লব আর অভ্যুত্থান যদি বলি আপনাকে, আমি একটু ছোট প্রশ্ন ছেড়ে দিই। এটা হলো যে আমরা গত দুদিন যাবত দেখছি, গতকালকে থেকে দেখতেছি যে আপনার ছাত্র সংগঠনগুলো যেই যারা হাত ধরে গত 15-16 বছর দুঃখজনক পাশাপাশি রাজনীতি করেছে, তারা এখন মুখোমুখি অবস্থান আছে এবং তারা খুব ভয়ঙ্কর ভাবেই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং খুব মারমুখী একটা অবস্থান আছে। এই অবস্থাটা কিভাবে বিশেষ করে শেখ হাসিনার দিক থেকে হুমকি দিচ্ছে। আজকে যদি তিনি আসবেন বক্তব্য দিতে, আবার ডিসেম্বরে তিনি ফিরে আসবেন, তাদের ফিরে আসার সম্ভাবনা আপনি কিভাবে? আমরা যে কথা আলোচনা করি, আপনার যে প্রশ্নের জন্য ধন্যবাদ।